পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা হাজির। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনাম। লাগছে 3টি নথি, আবাস যোজনায় কিভাবে আবেদন করবেন, কতদিন সময় আছে জানুন। ইথানল নয়, চিনির দাম বৃদ্ধির নেপথ্যে রয়েছে অন্য কারণ, কি জানালো কেন্দ্র। যোগ্য প্রত্যেক মহিলা, অভিযোগ বিক্ষোভের মাঝেই অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা অগ্নিমিত্রার। গত 5 বছরের বার্থ সার্টিফিকেট নিয়ে বড় সিদ্ধান্ত, বৈধতা যাচাই করবে সরকার। বেতন 20,000 টাকা হলেই দিতে হবে কর, কি বলছে নয়া প্রফেশনাল ট্যাক্সের নিয়ম। মুখ্যমন্ত্রী বললেন পোষিতদের বকেয়া, গ্রান্ট ইন এইডদের ডিএ নিয়ে বড় খবর দিলেন ভাস্কর ঘোষ। কাকুলির নেতৃত্বে কি নতুন রাজনৈতিক অধ্যায়, সোশ্যাল মিডিয়ায় বহুজন এনসিপিআই এর ডাক। 5 লক্ষের ফ্রি চিকিৎসা পাচ্ছেন না, ঘরে বসেই জানান অভিযোগ, কোথায় কিভাবে জানুন। যাদবপুরের ভেতরে বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই, ছাত্র সংঘর্ষের পর হুঙ্কার শুভেন্দুর। আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভেড, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, আনন্দে আত্মহারা মহিলারা। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে সত্যিই মদ বিক্রি বন্ধ, কি বলছেন ব্যবসায়ীরা। মমতা আমলে তৈরি হওয়া কর্মতীর্থেও দুর্নীতি, ক্যাগ রিপোর্ট সামনে আসতেই চাঞ্চল্য বীরভূমে। মালদহ মেডিকেলে ইঁদুর রাজ, রোগীর পাশের বেডে রাখা ইঁদুর ধরার কল, কি বললেন স্বাস্থ্যমন্ত্রী। ক্রমশ চাপ বাড়ছে শওকতের, এবার ভাঙড় বিস্ফোরণ মামলায় জুড়ল ইউএপিএ ধারাও। কিডনি পাচারে সিভিক যোগ, বিধাননগরে ধৃত পাঞ্জাবের বাবু ভাই, উত্তরপ্রদেশে লুকিয়ে মাস্টার মাইন্ড। প্রিয় দর্শক, এবার একে একে দেখে নিন আজকের প্রতিটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত প্রতিবেদন। রাজ্যে পালাবদলের পর একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু হয়েছে, সেই তালিকায় নাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা তথা পিএম আবাস যোজনারও। এই প্রকল্পের মাধ্যমে বাংলার প্রান্তিক ও যোগ্য পরিবারগুলি যাতে পাকা বাড়ি পায় সেই জন্য বিশেষ তৎপরতা শুরু করেছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। এখনো অবধি যারা টাকা পাননি তাদের জন্য আবেদনের সময়সীমা 31 আগস্ট অবধি বেঁধে দেওয়া হয়েছে। পিএম আবাস যোজনা নিয়ে বড় আপডেট, সরকারি তথ্য বলছে পিএম আবাস যোজনা গ্রামীণের অধীন ইতিমধ্যেই বাংলার 38 লক্ষ পরিবারের নাম নথিভুক্ত করা হয়েছে। তবে এখনো যেসব যোগ্য পরিবার আবেদন করতে পারেননি তাদের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। আবেদন প্রক্রিয়া আরো আধুনিক ও দুর্নীতিমুক্ত করতে ডিজিটাল মাধ্যমের সহায়তা নেওয়া হচ্ছে। যোগ্য উপভোক্তারা নিজেদের স্মার্টফোনে আবাস প্লাস 2024-এও আধার ফেস আইডি আরডি অ্যাপ ইনস্টল করে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। পিএম আবাস যোজনায় আবেদনের ক্ষেত্রে মূলত 3টি নথি বাধ্যতামূলক করা হয়েছে। সেগুলি হলো আবেদনকারীর আধার কার্ড, আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ও 100 দিনের কাজের জব কার্ড। এছাড়া আবেদন সংক্রান্ত কোনো অতিরিক্ত তথ্য বা কোনো সমস্যা থাকলে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে 2টি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে, সেগুলি হলো 82820 82820 ও 1800 889 1451। পাশাপাশি সম্পূর্ণ প্রক্রিয়া সম্বন্ধে বিশদে জানতে রাজ্য পঞ্চায়েত দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https:/prd.wb.gov.in/ এ নজর রাখতে বলা হয়েছে। বিগত 2.5 মাস ধরে রাজ্য জুড়ে আবাস প্লাস সমীক্ষার কাজ চলছে। সরকারের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই পিএম আবাস যোজনা গ্রামীণে 38 লক্ষ পরিবারের নাম নথিভুক্ত করা হয়েছে। এখনো আবেদন না করা যোগ্য পরিবারগুলির কাছে আবেদনের জন্য 31 আগস্ট অবধি সময় রয়েছে। উৎসবের মরশুম শুরুর আগেই চিনির দামে বড়সড় চাপ তৈরি হয়েছে। খুচরো বাজারে গত 1 মাসে কেজি প্রতি চিনির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 20 জুলাই যেখানে দেশের বাজারে চিনির গড় খুচরো দাম ছিল 48.18 টাকা প্রতি কেজি, 20 আগস্ট তা বেড়ে দাঁড়িয়েছে 55.70 টাকায়। অর্থাৎ 1 মাসের ব্যবধানে কেজিতে 7.52 টাকা বৃদ্ধি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে মিষ্টি, বেকারি ও অন্যান্য খাদ্যপণ্যের ব্যবসায়। সামনে দুর্গাপুজো, দীপাবলির মতো বড় উৎসব থাকায় চাহিদা আরও বাড়তে পারে। ফলে এখন থেকেই দাম নিয়ন্ত্রণে না আনতে পারলে সাধারণ মানুষের খরচ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দেশে হঠাৎ চিনির মূল্যবৃদ্ধির নেপথ্যে কি কারণে রয়েছে তা জানালো কেন্দ্র। চিনির এই মূল্যবৃদ্ধির সঙ্গে ইথানল উৎপাদনের সম্পর্ক রয়েছে বলে যে দাবি উঠেছিল তা অবশ্য সরাসরি নস্যাৎ করেছে কেন্দ্র। শুক্রবার ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রকের তরফে জানানো হয়েছে ইথানল তৈরির জন্য চিনি সরিয়ে নেওয়াই বর্তমান মূল্যবৃদ্ধির একমাত্র কারণ নয়। সরকারের ব্যাখ্যায় প্রত্যাশার তুলনায় কম চিনি উৎপাদন, উৎসবের আগে বাড়তে থাকা চাহিদা
প্রতিকূল আবহাওয়ার কারণে আখের ফলনে প্রভাব এবং আন্তর্জাতিক বাজারে সরবরাহের ঘাটতি সব মিলিয়েই পরিস্থিতি তৈরি হয়েছে। এর পাশাপাশি বাজারে অতিরিক্ত মজুত এবং ফটকা কারবারের সম্ভাবনাকেও গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্র। অর্থাৎ সরবরাহ ও চাহিদার ভারসাম্য নষ্ট হওয়াকেই বর্তমান পরিস্থিতির অন্যতম বড় কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। চিনির বাজারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার মজুতদারির বিরুদ্ধেও কড়া অবস্থান নিয়েছে সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী যেসব ব্যবসায়ী মাসে 10 মেট্রিক টনের বেশি চিনি কেনাবেচা করেন, তারা নিজেদের গুদামে 15 দিনের বেশি চিনি মজুত করে রাখতে পারবেন না। নির্দিষ্ট সময়ের মধ্যে মজুত পণ্য বাজারে ছাড়া হচ্ছে কিনা তা নিশ্চিত করতে প্রশাসনের তরফে নিয়মিত নজরদারি এবং 15 দিন অন্তর অভিযান চালানোর কথা জানানো হয়েছে। আগামী 1 সেপ্টেম্বর থেকে এই বিধিনিষেধ কার্যকর হওয়ার কথা এবং তা 30 নভেম্বর পর্যন্ত চলবে। মূল লক্ষ্য হল উৎসবের সময় বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর সম্ভাবনা আটকানো এবং সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত সরবরাহ বজায় রাখা। এদিকে ভারতের চিনি উৎপাদন নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। দীর্ঘদিন ধরে দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি ভারত উল্লেখযোগ্য পরিমাণ চিনি রপ্তানিও করেছে, কিন্তু এবছর উৎপাদন ও সরবরাহ নিয়ে চাপ তৈরি হওয়ায় পরিস্থিতি বদলেছে। সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় 1 দশক পর ভারত ফের বড় পরিমাণে চিনি আমদানির কথা বিবেচনা করছে। যদিও এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি আলাদা, তবে এমন সম্ভাবনাই দেশের বাজারের পরিস্থিতির গুরুত্ব বোঝাচ্ছে। ইথানল উৎপাদন নিয়ে কেন্দ্রের নীতির পাশাপাশি আবহাওয়া ও আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিও দেশীয় চিনির যোগানে প্রভাব ফেলছে বলে সংশ্লিষ্ট মহলের বক্তব্য। সবচেয়ে বড় উদ্বেগ অবশ্য আসন্ন উৎসবের মরশুমকে ঘিরে। ভারতে চিনির চাহিদা এমনিতেই বিপুল, তার উপর দুর্গাপুজো, দীপাবলি সহ একাধিক উৎসবে মিষ্টি ও বিভিন্ন খাদ্যপণ্যের উৎপাদন বেড়ে যায়। চিনির দাম দীর্ঘদিন বেশি থাকলে শুধু মিষ্টির দামই নয়, বিস্কিট, বেকারি পণ্য, পানীয় সহ একাধিক পণ্যের উৎপাদন খরচও বাড়তে পারে। তার প্রভাব শেষ পর্যন্ত গিয়ে পড়বে ক্রেতাদের পকেটে। তাই উৎসবের আগে বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং মজুতদারি ঠেকানোই এখন কেন্দ্রের অন্যতম বড় লক্ষ্য। আগামী কয়েক মাসে সরকারি পদক্ষেপ কতটা কার্যকর হয় তার উপরই অনেকটাই নির্ভর করবে চিনির বাজারের ভবিষ্যৎ। মাস প্রায় শেষের পথে, এদিকে অন্নপূর্ণা যোজনায় যোগ্য হয়েও টাকা মেলেনি। এই অভিযোগে ক্ষোভ বাড়ছে আবেদনকারীদের একাংশের মধ্যে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো 17 তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। তবে অভিযোগ, এবারেও বহু যোগ্য আবেদনকারী অন্নপূর্ণা যোজনার 3000 টাকার সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। জানিয়ে দিকে দিকে বিক্ষোভ। আগস্টেও অধরা অন্নপূর্ণা যোজনার টাকা, বাড়ছে ক্ষোভ। অন্নপূর্ণা যোজনার 3000 টাকার সুবিধা না মেলার অভিযোগে রাজ্যের জেলায় জেলায় বিক্ষোভের ছবি। ক্রমশ যখন উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, এরই মাঝে বড় বার্তা দিলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী বলেন, মা বোনেদের একটু ধৈর্য ধরতে হবে। অন্নপূর্ণা যোজনার জন্য প্রায় 2 কোটি মহিলার ফর্ম আপলোড করতে একটু সময় লাগছে, তাই সবাই ধৈর্য ধরুন, অনুরোধ করছি। যোগ্য প্রত্যেক মহিলা অবশ্যই সুবিধা পাবেন বলে আশ্বাস মন্ত্রীর। যদিও একই সাথে তৃণমূলের দিকে আঙ্গুল তুলেছেন অগ্নিমিত্রা। বলেন, বলতে খারাপ লাগছে, ভেতরে অনেকেই তৃণমূলের সব বসে রয়েছেন, যারা অনেক গন্ডগোলও পাকাচ্ছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি, দেখে দেখে যারা যোগ্য তাদেরকে না দিয়ে যারা অযোগ্য তাদেরকে দিচ্ছে। সেই কারণে যোগ্যরা ক্ষুব্ধ হচ্ছেন। এই বিষয়টা সবই রাজনীতির অংশ। মন্ত্রী জানান, সব ঠিক হয়ে যাবে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, যারা যাচাই প্রক্রিয়ায় যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন তাদের অ্যাকাউন্টে প্রতি মাসের 10 থেকে 15 তারিখে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে। যারা যোগ্য হয়েও আবেদন করেও টাকা পাননি তাদের জন্য একটি পোর্টাল খোলা হয়েছে সরকার তরফে। সেখানে অভিযোগ জানাতে পারবে সাধারণ মানুষ। অন্নপূর্ণা যোজনায় আবেদন বাতিল হওয়া মহিলারা ফের আবেদনের সুযোগও পাবেন ক্লেম অ্যান্ড অবজেকশন পোর্টালের মাধ্যমে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই পোর্টালের মাধ্যমে বাতিল হওয়া আবেদনকারীরা নিজেদের দাবি জানাতে পারবেন। পাশাপাশি অযোগ্য কোনো ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে সেই নিয়ে অভিযোগও জানানো যাবে। ভোটার তালিকা সংশোধন ঘিরে একের পর এক নথি নিয়ে প্রশ্ন উঠতেই এবার বার্থ সার্টিফিকেটের পুরনো রেকর্ডের দিকে কড়া নজর রাজ্য সরকারের। 2021 থেকে 2025 সালের মধ্যে তৈরি হওয়া জন্ম শংসাপত্রগুলির বৈধতা খতিয়ে দেখার জন্য প্রশাসনের অন্দরে শুরু হচ্ছে বিশেষ যাচাই। কাদের বার্থ সার্টিফিকেট যাচাই করবে সরকার? হাতে লেখা বার্থ সার্টিফিকেট বা ডিজিটাল পদ্ধতিতে নথিভুক্ত জন্ম শংসাপত্র, সব নথি যাচাই করা হবে। সেপ্টেম্বরের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রাও বেঁধে দেওয়া হয়েছে। সরকারের তরফে জারি করা নির্দেশিকায় গোটা প্রক্রিয়ার দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। গ্রামের ক্ষেত্রে বিডিও এবং শহরাঞ্চলে এসডিওরা এই যাচাইয়ের নেতৃত্ব দেবেন। প্রয়োজন মনে করলে তারা আলাদা তদন্তকারী দল গঠন করতে পারবেন। প্রশাসনের নজরে বিশেষভাবে থাকছে দেরিতে করা জন্ম নিবন্ধন শংসাপত্রগুলি। কোনো শিশুর জন্মের 1 বছর পেরিয়ে যাওয়ার পর কেন নিবন্ধনের আবেদন করা হয়েছিল সেই কারণ জানতে হবে।
জন্ম শংসাপত্র দেওয়ার সময় আবেদনকারীর কাছ থেকে কি কি প্রমাণ নেওয়া হয়েছিল সেগুলি যাচাই করা হয়েছিল কিনা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে কাজ হয়েছিল কিনা প্রতিটি বিষয়ই খতিয়ে দেখবেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। নবান্নের তরফে আগেই জানানো হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে শংসাপত্র তৈরিতে গড়মিলের সন্ধান পাওয়া গিয়েছে। বিশেষ করে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর চলাকালীন সন্দেহজনক জন্ম শংসাপত্রের বিষয়ে সামনে আসায় পুরনো নথিগুলির সত্যতা নিয়ে প্রশাসনিক স্তরে উদ্বেগ তৈরি হয়েছে। এবার শুধু শংসাপত্রটি আসল কিনা তা দেখলেই হবে না, তদন্তের প্রতিটি ধাপের তথ্য অনলাইনে নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। কোন নথি পরীক্ষা করা হলো, কি তথ্য পাওয়া গেল এবং শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেওয়া হলো, সবই জন্ম মৃত্যু তথ্য পোর্টালে আপলোড করতে হবে। প্রতিটি জন্ম শংসাপত্রের জন্য আলাদা রিপোর্ট তৈরি করার কথাও বলা হয়েছে। কোনো নথি বৈধ হলে তার রিপোর্টে উল্লেখ করতে হবে, আবার শংসাপত্র জাল বা ত্রুটিপূর্ণ হলে তার কারণও স্পষ্টভাবে লিখতে হবে। পুরনো কাগজের জন্ম শংসাপত্র ডিজিটাল রেকর্ডে তোলার ক্ষেত্রেও এই যাচাই কাজে লাগবে। তদন্তকারী দলের সদস্যদের যোগ্যতার ক্ষেত্রেও করা শর্ত রাখা হয়েছে। ডেপুটি ম্যাজিস্ট্রেট বা ডেপুটি কালেক্টরের পদমর্যাদার বা তার উচ্চ পদমর্যাদার কোনো আধিকারিককে এই কাজে রাখতে হবে। পুরপ্রধান কিংবা পঞ্চায়েত প্রধানরা এই ধরনের শংসাপত্র দেওয়ার অনুমোদিত কর্তৃপক্ষ নন। নির্দিষ্ট সরকারি আধিকারিকদের মাধ্যমেই এই নথি ইস্যু করার ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে। সেপ্টেম্বরের মধ্যেই যাচাই শেষ হলে কতগুলি নথি নিয়ম মেনে তৈরি হয়েছিল, কতগুলিতে গরমিল মিলল এবং কোথায় অনিয়মের প্রমাণ পাওয়া গেল সেই ছবি সামনে আসবে। প্রফেশনাল ট্যাক্সের নিয়মে বড়সড় পরিবর্তন আনলো রাজ্য সরকার। আয়ের পরিমাণ এবং পেশার ধরন অনুযায়ী এবার নতুন করে সাজানো হয়েছে প্রফেশনাল ট্যাক্সের কাঠামো। নবান্নের তরফে প্রকাশ করা সংশোধিত তালিকায় যেমন কিছু ক্ষেত্রে করের বোঝা কমেছে, তেমনি একাধিক নতুন পেশাকেও করের আওতায় আনা হয়েছে। ফলে চাকুরিজীবী, ব্যবসায়ী থেকে শুরু করে স্বাধীন পেশার সঙ্গে যুক্ত বহু মানুষের ক্ষেত্রেই বদল আসতে চলেছে। প্রফেশনাল ট্যাক্সে নয়া পরিবর্তন সরকারের রাজ্যের অর্থ দপ্তরের সচিব সঞ্জয় বনশালের জারি করা বিজ্ঞপ্তিতে নতুন কর কাঠামোর বিস্তারিত জানানো হয়েছে। তবে সব করদাতার ক্ষেত্রে একই সময়ে এই পরিবর্তন কার্যকর হবে না। চাকরিজীবী এবং নির্দিষ্ট কয়েকটি বাণিজ্যিক পেশার জন্য সংশোধিত নিয়ম চালু হবে চলতি বছরের 1 অক্টোবর থেকে। ব্যবসায়ী এবং অন্যান্য স্বাধীন পেশার ক্ষেত্রে নতুন ব্যবস্থা কার্যকর করার দিন ধার্য হয়েছে 2027 সালের 1 এপ্রিল। নতুন করে কর ব্যবস্থায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে বেতনভোগীদের ক্ষেত্রে। মাসে 20,000 টাকা পর্যন্ত বেতন পাওয়া কর্মীদের আর প্রফেশনাল ট্যাক্স দিতে হবে না, অর্থাৎ করমুক্ত আয়ের সীমা আগের তুলনায় দ্বিগুণ করা হয়েছে। আগে মাসিক বেতন 10,000 টাকা পেরোলেই পেশা করের আওতায় আসতে হতো, 20,000 টাকার সীমা পেরোলেই অবশ্য কর দিতে হবে। জানা গেছে মাসে 20,000 থেকে 30,000 টাকা পর্যন্ত আয় হলে করের পরিমাণ 100 টাকা, 30,000 থেকে 50,000 টাকা মাসিক বেতনের ক্ষেত্রে তা হবে 140 টাকা। মাসিক আয় 50,000 থেকে 1 লক্ষ টাকার মধ্যে থাকলে দিতে হবে 170 টাকা। আর মাসে 1 লক্ষ টাকার বেশি আয় করা ব্যক্তিদের জন্য নির্ধারিত হয়েছে 208 টাকা পেশা কর। শুধু চাকরিজীবী নয়, স্বাধীনভাবে পেশাগত কাজ করা ব্যক্তিদের জন্যও বদলানো হয়েছে করের কাঠামো। এখানে মাসিক আয়ের বদলে হিসেব করা হবে বছরের মোট আয় ধরে। বছরে 2.5 লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করলে কোনো পেশা কর লাগবে না, আর 2.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকার মধ্যে হলে বার্ষিক কর হবে 1,000 টাকা। 5 থেকে 10 লক্ষ টাকা আয়ে দিতে হবে 2,000 টাকা। তবে 20 লক্ষ টাকার বেশি বার্ষিক আয় হলে করের অঙ্ক বেড়ে দাঁড়াবে 2,500 টাকা। ব্যবসার ক্ষেত্রেও থাকছে করমুক্ত টার্নওভারের সীমা। পণ্য কিংবা পরিষেবা বিক্রির ব্যবসায় বছরে 10 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন হলে পেশা কর দিতে হবে না, অর্থাৎ তুলনামূলক ছোট ব্যবসাগুলিকে নতুন কাঠামোয় কিছুটা ছাড় দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এর পাশাপাশি বেশ কিছু নির্দিষ্ট ব্যবসা ও পেশার জন্য আলাদা করে এককালীন কর নির্ধারণ করেছে সরকার। বছরের 2,500 টাকা করে পেশা কর দিতে হবে শপিং মল ও মাল্টিপ্লেক্সের দোকান, এসি রেস্তোরাঁ, বিউটি পার্লার, জিম, নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার এবং পেট্রোল পাম্পের মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে। বিভিন্ন কোম্পানির ডিরেক্টর এবং রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও ওই তালিকায় থাকছেন। তবে সংশোধিত তালিকায় সবচেয়ে বড় সংযোজনগুলির মধ্যে রয়েছে আধুনিক তথ্য প্রযুক্তি ক্ষেত্র, ক্লাউড কম্পিউটিং, ডেটা সায়েন্স এবং সাইবার সিকিউরিটির মতো পেশায় যুক্ত ব্যক্তিদের এবার নির্দিষ্ট হারে পেশা কর দিতে হবে। একই নিয়ম প্রযোজ্য হবে ওটিটি প্ল্যাটফর্মের প্রযোজক, অনলাইন এডুকেটর এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সির মালিকদের ক্ষেত্রেও। নতুন তালিকা প্রকাশের পরই অবশ্য মতামত জানানোর সুযোগ রেখেছে রাজ্য সরকার। সংশোধিত কর কাঠামো নিয়ে কারো আপত্তি কিংবা কোনো পরামর্শ থাকলে বিজ্ঞপ্তি প্রকাশের 14 দিনের মধ্যে তা সরকারের কাছে জানানো যাবে। সেই সময়সীমার পরই চূড়ান্তভাবে নতুন কাঠামো কার্যকর করার পথে এগোবে প্রশাসন। নতুন নিয়মে একদিকে যেমন কম আয়ের বেতনভোগী ও ছোট ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন, তেমনি নতুন যুগের একাধিক পেশা প্রথমবারের মতো পেশা করের আওতায় আসছে।
আগামী দিনে সংশোধিত এই কাঠামো রাজ্যের কর ব্যবস্থায় কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার। বকেয়া ডিএ ইস্যুতে বর্তমানে চর্চা তুঙ্গে রাজ্যে। 18 আগস্ট এই সংক্রান্ত মামলার সুপ্রিম শুনানিতে ওঠে সরকার পোষিত ক্ষেত্রের কর্মচারীদের বকেয়া না পাওয়ার বিষয়টি। সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ পেতে শুরু করলেও গ্রান্ট ইন এইডরা পুরোপুরি বঞ্চিত বলে অভিযোগ। তবে কবে তাদের অ্যাকাউন্টে এরিয়ার দেবে সরকার, এই বিষয়ে এবার বড় বার্তা দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ডিএ ইস্যুতে বার্তা সংগ্রামী যৌথ মঞ্চের। ডিয়ারনেটস অ্যালাউন্স শুক্রবার সমাজ মাধ্যমে ভাস্কর ঘোষ লিখেছেন, ওয়ার্ক চার্জ কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বললেন পোষিতদের বকেয়া মিটিয়ে দেবেন। পোস্টের কমেন্টের মাধ্যমে ভাস্কর বাবু লিখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা যোগাযোগ করেছিলাম। গ্রান্ট ইন এইড কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান নিয়ে সরকারের বক্তব্য এবং আদালতে পেশ করা বক্তব্যের মধ্যে যে পার্থক্য হচ্ছে সেই নিয়ে আমাদের উদ্বেগের কথা তাকে জানাই। সমস্ত কিছু শুনে তিনি বললেন, ভরসা রাখুন, আপনাদের বকেয়া মেটানোর জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি। একই সাথে তিনি লেখেন, গতকাল সুপ্রিম কোর্টে ঘোষিত ক্ষেত্রের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর বিষয়টা সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটিকে বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বিগত 5ই মে 2026 তারিখে হলফনামা আকারে আমাদের বক্তব্য জমা করেছিলাম। এখানে মুখ্যত সরকার পোষিত ক্ষেত্রের শিক্ষক ও শিক্ষাকর্মী সহ পঞ্চায়েত ও পৌরসভার কর্মী ও বিভিন্ন বোর্ড ও কর্পোরেশনের কর্মচারীদের বিষয় ওয়ার্ক চার্জ কর্মীদের বকেয়া নিয়ে জটিলতর সমাধান চেয়েছি। ভুল হিসেবে বকেয়া মেটানোর পরিবর্তে সঠিক হিসেব করে প্রত্যেক কর্মচারীকে জানানো হোক তার বকেয়ার পরিমাণ কত। গতকাল সুপ্রিম কোর্ট এই বিষয়ে কমিটিকে নির্দেশ দিয়েছেন আমাদের হলফনামার বিষয়ে সিদ্ধান্ত নিতে। আমরা আশা করি সরকার পোষিত ক্ষেত্রে কর্মচারীদের বকেয়া প্রদানের ক্ষেত্রে সমস্ত জটিলতা আমরা কাটাতে পারবো। এদিকে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ রাজ্য সরকার দিতে শুরু করলেও সরকারি সহায়তা প্রাপ্ত বা সরকার পোষিত স্কুল সহ অন্য প্রতিষ্ঠানের কর্মচারীরা বঞ্চিত বলে অভিযোগ করে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সেই মামলাতে রাজ্য সরকার পোষিত স্কুলগুলির শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ ইস্যুতে রাজ্যকে অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী 11ই সেপ্টেম্বরের মধ্যে এই বিষয়ে রাজ্যের কাছে লিখিতভাবে রিপোর্ট চেয়েছে আদালত। নামে কি লুকিয়ে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? এনসিপিআই এর সংসদীয় স্বীকৃতি এখনো অনিশ্চিত। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বহুজন এনসিপিআই এর প্রচার ঘিরে তুমুল চর্চা শুরু হয়েছে। দলিত, মুসলিম, আদিবাসী, তপশিলি উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ের মানুষকে সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে পোস্ট করেছেন কাকুলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। নতুন দল গড়ছেন কাকুলি ঘোষ দস্তিদার। কাকুলির ছেলে বৈদ্যনাথের পোস্টে বহুজন এনসিপিআই এর সঙ্গে যুক্ত হওয়ার জন্য সরাসরি আহ্বান জানানো হয়েছে। যোগাযোগের জন্য দেওয়া হয়েছে ফোন নম্বরও। এই পোস্ট প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এনসিপিআই এর বাইরে কি আরও একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে? কারণ কাকুলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তৃণমূল থেকে বেরিয়ে আসা 20 জন লোকসভা সাংসদ ইতিমধ্যেই এনসিপিআইতে যোগ দিয়েছেন, কিন্তু এখনও সংসদে দলটির স্বীকৃতি মেলেনি। ফলে তাদের সাংসদ পরিচয়ের পাশে তৃণমূল কংগ্রেসের নামই বহাল রয়েছে। প্রসঙ্গত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই কাকুলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তারা আলাদা অবস্থান নেন এবং পরবর্তীতে এনসিপিআই এর সঙ্গে যুক্ত হন। সেই দলই এখনো সংসদীয় স্বীকৃতির অপেক্ষায়। তার মধ্যেই বহুজন এনসিপিআই নামটি সামনে আসায় জল্পনা আরো বেড়েছে। যদিও কাকুলি ঘোষ দস্তিদার শিবিরের বক্তব্য, নতুন কোনো রাজনৈতিক দল তৈরি হচ্ছে না। বহুজন এনসিপিআইকে মূল দলের একটি শাখা বা সামাজিক উদ্যোগ হিসেবেই ব্যাখ্যা করা হচ্ছে। পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের জন্য বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করাই এই উদ্যোগের উদ্দেশ্য বলে জানানো হয়েছে। উল্লেখ্য, কোনো সাংসদ বা তার সঙ্গে যুক্ত কোনো ট্রাস্ট সামাজিক কাজ করতেই পারেন, কিন্তু সেই উদ্যোগের নামের সঙ্গে এনসিপিআই যুক্ত হওয়া এবং প্রকাশ্যে সদস্য সংগ্রহের আহ্বান জানানোই বিষয়টি আদেও সামাজিক কাজের মধ্যে সীমাবদ্ধ রয়েছে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে। এই জল্পনার মাঝে কাকুলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, আমাদের সোশ্যাল মিডিয়া সেল থেকেই এটা পোস্ট করা হয়েছে। নতুন দলে আমরা 20 জন সাংসদ গত অধিবেশনেও কাজ করেছি এবং আগামী দিনেও কাজ করব। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া সবাইকে নিয়ে চলব, বিশেষ করে যারা সমাজে পিছিয়ে পড়া শ্রেণী, দলিত সম্প্রদায়, দলিত মহিলা ও অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের নিয়ে চলব। আগামী দিনে এই উদ্যোগ কেবল সামাজিক সংগঠন হিসেবেই থাকে নাকি আলাদা রাজনৈতিক পরিচয় নেয়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। রাজ্যে চালু হয়ে গিয়েছে আয়ুষ্মান ভারত যোজনার পরিষেবা। ইতিমধ্যেই বহু উপভোক্তা অফিসিয়াল পোর্টাল থেকে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করেছে। তবে অনেক সময় দেখা যায় কার্ড থাকলেও অনেক হাসপাতাল রোগীকে ভর্তি নিতে চায় না কিংবা বিনামূল্যে চিকিৎসা দিতে অস্বীকার করে। সেক্ষেত্রে ঘরে বসেই উপভোক্তারা অভিযোগ জানাতে পারেন। কোন নম্বরে কিভাবে অভিযোগ জানানো চাই জেনে নিন। আয়ুষ্মান ভারত যোজনা নিয়ে কোথায় অভিযোগ জানাবেন?
কোনো সরকারি প্রকল্প নিয়ে অভিযোগ থাকলে অনেকেই ভাবেন হয়তো বিভিন্ন দপ্তরের চক্কর কাটতে হবে, যদিও আয়ুষ্মান ভারত যোজনার ক্ষেত্রে এমনটা নয়। ঘরে বসে অনলাইনের মাধ্যমেই সরকারের কাছে নিজেদের অভিযোগ জানাতে পারেন উপভোক্তারা। তবে এর জন্য নির্দিষ্ট কিছু তথ্য রাখা জরুরি। আয়ুষ্মান ভারত কার্ড থাকা সত্ত্বেও কোনো তালিকাভুক্ত হাসপাতাল চিকিৎসা দিতে অস্বীকার করলে হাসপাতাল কর্তৃপক্ষের থেকে লিখিত নিয়ে নেবেন, যাতে সম্পূর্ণ ঘটনার প্রমাণ থাকে। কোনো চিকিৎসক বা চিকিৎসা কর্মী পরিষেবা দিতে না চাইলে তাদের নাম, ঘটনার দিন ও সময় নিজের কাছে নোট করে রাখুন। পাশাপাশি রোগীর মেডিকেল রিপোর্ট, চিকিৎসকের প্রেসক্রিপশন, হাসপাতালের স্লিপ বা কোনো টাকা দিয়ে থাকলে সেটার রসিদ নিজের কাছে রেখে দিন। এরপর অভিযোগ জানানোর জন্য উপভোক্তাকে সরকারি ওয়েবসাইট https://cgrms.pmjay.gov.in/loginnew.htm এ যেতে হবে। হোম পেজে গিয়ে আপনার অভিযোগ রেজিস্টার করুন। অপশনে ক্লিক করে আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্প বেছে নিতে হবে। এরপর রোগীর নাম, ঠিকানা, মোবাইল নম্বর, আয়ুষ্মান ভারত কার্ডের প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর যে হাসপাতাল চিকিৎসা পরিষেবা দিতে অস্বীকার করেছে তাদের নাম ও বিবরণ জানাতে হবে। পরবর্তী ধাপে অভিযোগের জায়গায় ঘটনার বিবরণ সংক্ষেপে দিতে হবে। সেখানে ঘটনার তারিখ, সময়, চিকিৎসা পরিষেবা দিতে অস্বীকার করা ডাক্তার ও চিকিৎসক কর্মীর নাম দিতে পারেন। প্রয়োজনীয় কিছু নথি আপলোড করতে হবে, যেমন হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত বক্তব্য, সংশ্লিষ্ট হাসপাতালের কোনো রসিদ ইত্যাদি। এরপর অভিযোগ জমা দিয়ে দিতে হবে। অভিযোগ জমা করার পর একটি কমপ্লেন রেজিস্টার নম্বর আসবে, সেটি যত্ন করে রাখুন। ভবিষ্যতে এই নম্বর দিয়েই অভিযোগ স্ট্যাটাস চেক করা যাবে। পাশাপাশি কেউ চাইলে 14555 হেল্পলাইন নম্বরে ফোন করেও অভিযোগ জানাতে পারেন। চলতি আগস্ট মাস থেকে বাংলায় আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তথা আয়ুষ্মান ভারত যোজনা চালু হয়েছে। এই প্রকল্পের অধীন উপভোক্তাদের বছরে 5 লক্ষ টাকা অবধি ফ্রি চিকিৎসার সুযোগ দেওয়া হয়। তবে তালিকাভুক্ত কোনো হাসপাতাল যদি সেই পরিষেবা দিতে অস্বীকার করে তাহলে বাড়ি বসেই সরকারের কাছে অভিযোগ জানাতে পারেন উপভোক্তারা। এরপর সরকারের তরফেই যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। ভাঙড় বিস্ফোরণের ঘটনায় মামলায় শওকত মোল্লা সহ 4 জনের বিরুদ্ধে ইউএপিএ ধারা প্রয়োগের জন্য আদালতে আবেদন করল এনআইএ। শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ এনআইএ আদালতে বিচারক অনুপম মাইতির এজলাসে ওই আবেদন করা হয়। এনআইএ তরফের বিশেষ সরকারি কৌঁসুলি দেবাশিস মল্লিক চৌধুরী পুট আপ পিটিশন দেন। তিনি জানান, ইউএপিএ 16 ও 18 ধারা প্রয়োগের জন্য আবেদন করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরে ভাঙড় বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে এনআইএ এর তদন্ত করে। গ্রেপ্তার হন শওকত মোল্লা সহ 4 জন। 26-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ভাঙড় বিস্ফোরক কাণ্ডে শওকত মোল্লাকে হন্যে হয়ে খুঁজছিল এনআইএ। পরে সোনারপুরের কামালগাজী লাগোয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরিবার দাবি করেছিল, আত্মসমর্পণ করতে আসার সময়ই এনআইএ শওকত মোল্লাকে গ্রেপ্তার করে। 87 দিনের মাথায় আদালতে চার্জশিটও পেশ করে এনআইএ। চার্জশিটে ধৃত শওকত মোল্লাকেই বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করে তদন্তকারী সংস্থা। এনআইএর দাবি, 26-এর বিধানসভা নির্বাচনে আগে ভাঙড়ে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণের বোমা তৈরিতে যুক্ত এক ব্যক্তির মৃত্যুও হয়েছিল। গুরুতর আহত হয়েছিলেন এক ব্যক্তি। ঘটনার তদন্তে নামতেই এনআইএর স্ক্যানারে উঠে আসে শওকত মোল্লার নাম। এনআইএর অভিযোগ, এই মামলার গ্রেপ্তার হওয়া 4 অভিযুক্তের মধ্যে শওকত মোল্লাই ছিলেন মূল চক্রান্তধারী। তদন্তকারীদের দাবি, শওকতের নির্দেশেই বোমা বাঁধার কাজ চলছিল। শুধু তাই নয়, ভাঙড়ে বিস্ফোরণের পরবর্তী সময় সামাল দিতে শওকত মোল্লার ফোন থেকে একাধিক নির্দেশ গিয়েছিল এলাকায়। তৃণমূল নেতাকে গ্রেপ্তারের পর তার মোবাইল ফোন থেকে সেই সংক্রান্ত একাধিক বিস্ফোরক তথ্য পাওয়া গিয়েছে। এবার এই মামলাতেই জুড়ল ইউএপিএ ধারা। তার ফলে স্বাভাবিকভাবেই